আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ ৭ নিয়ে আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ যদি আমরা খেয়াল করে দেখি তাহলে উচ্চারণের স্থান, প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ু প্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী, আরেকটা হচ্ছে আপনার ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহের মাত্রা অনুযায়ী। এই 4 ভাগে ব্যঞ্জনকে ভাগ করা হয়েছে। এখন আমরা যদি খেয়াল করে দেখি উচ্চারণ স্থান অনুযায়ী যদি আমরা খেয়াল করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে বাক প্রত্যঙ্গে ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হলো ব্যঞ্জনের উচ্চারণ স্থান। অর্থাৎ ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ আমরা যখন উচ্চারণ করি তখন বাতাস যে জায়গায় বাধা পায় বা যে জায়গায় আপনার ব্যঞ্জন ধ্বনি সৃষ্টির সময় বা বলার সময় বাতাস যে স্থানে বাধাপ্রাপ্ত হয় বা ধাক্কা খায় ওই জায়গাটাকে বলা হয় ব্যঞ্জনের উচ্চারণ স্থান বলা হয়। তো এই উচ্চারণের স্থান অনুযায়ী আবার ব্যঞ্জন ধ্বনিকে আবার ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে আপনার উষ্ঠ ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয়, মূর্ধন্য ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠনালীয় ব্যঞ্জন। তাহলে এই 7 ভাগে ভাগ করা হয়েছে উচ্চারণ স্থান অনুসারে। তো আমরা যদি নিচে দেখি তাহলে বোঝা যাবে। এখানে দেখা যাচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কোনো বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোনো বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ হচ্ছে গৌণ, নিচে দেওয়া আছে। আমরা যদি খেয়াল করি যে উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি যেগুলো আমরা উচ্চারণ করি, উষ্ঠ ব্যঞ্জন কোনগুলো? প ফ ব ব ম, যেটা সেটা বলে উষ্ঠ ব্যঞ্জন। এই উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি, উষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, অর্থাৎ যে আমাদের দুইটা ঠোঁট আছে সেই ঠোঁটকে বলা হয় উষ্ঠ বলা হয়। আর এই দুই ঠোঁটের দ্বারা আমরা প ফ ব ভ ম এই উচ্চারণ করে থাকি। এখন উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি যখন আমরা উচ্চারণ করব তখন মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে আপনার যে মেন হচ্ছে আপনার নিচের ঠোঁট, আর গৌণ মানে গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে আপনার মানে একটু কম, যেটা হচ্ছে আপনার উপরের ঠোঁট। একেবারে দন্ত ব্যঞ্জন যখন আমরা উচ্চারণ করব দন্ত, তখন আমরা মুখ্য বাক প্রত্যঙ্গ থাকবে জিভের ডগা আর গৌণ থাকবে উপরের পাটির দাঁত। পরীক্ষা আসতে পারে যে দন্ত ব্যঞ্জন উচ্চারণের সময় মুখ্য বাক প্রত্যঙ্গ নিচের কোনটা, তাহলে আমরা বলবো যে জিভের ডগা। অথবা বলতে পারি যে দন্তমূলীয় ব্যঞ্জন উচ্চারণের সময় এই মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটা, জিভের ডগা, বা গৌণ বাক প্রত্যঙ্গ কোনটা সেটা বলবো দন্তমূল। একইভাবে মূর্ধন্য ব্যঞ্জন যেগুলো আছে যেমন ট ঠ ড ড মূর্ধন্য, যেটা ওইটা উচ্চারণ করার সময় মুখ্য হচ্ছে আপনার জিভের ডগা আর গৌণ হচ্ছে আপনার দন্তমূলের পিছনের উচ্চ অংশ, যেটা হচ্ছে মূর্ধা। মূর্ধা মানে কি? মূর্ধা হচ্ছে কি আপনার এই আপনার দাঁতের গুড়া এবং তালুর মাঝখানে দেখবেন লাইলের মতো, অর্থাৎ ক্ষেতের লাইলের মতো দেখবেন যে একটু শক্ত জায়গা আছে আড়াআড়িভাবে, ওই অংশটাকে বলে মূর্ধা বলা হয়। একইভাবে দেখেন তালব্য ব্যঞ্জন দেওয়া আছে, জীবের মানে এর মুখ্য হচ্ছে মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে আপনার জীবের সামনের অংশ, আর গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে আপনার শক্ত তালু। একেবারে কণ্ঠ ব্যঞ্জনের ক্ষেত্রে কণ্ঠ মানে হচ্ছে আপনার তালব্য মানে হচ্ছে আপনার চ ছ বর্গীয় জ ঝনীয় এইটা, আর কণ্ঠ মানে হচ্ছে আপনার ক খ গ গ উম, যেটা সেটা। এটা উচ্চারণ করার সময় মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে আপনার জীবের পেছনের অংশ, আর গৌণ হচ্ছে আপনার নরম তালু। কণ্ঠনালীয় একটা আছে, সেটা হচ্ছে কি হ, সেটাকে বলে কণ্ঠনালীয় ব্যঞ্জন। এটা যখন আমরা উচ্চারণ করব মুখ্য থাকবে ধ্বনিদ্বারে দুটি পাল্লা আর গৌণ থাকবে ধ্বনিদ্বার। এই যে বক্সটা দেওয়া আছে, এই চার্টটা দেওয়া আছে, এই চার্টের যে প্রত্যেকটা অংশ বিভিন্ন পরীক্ষা আসে, পরীক্ষা আসতে পারে যে তালব্য ব্যঞ্জন উচ্চারণ করার সময় গৌণ বাক প্রত্যঙ্গ কোনটা, তখন আমরা বলে দেবো যে তালব্য উচ্চারণ করার সময় গৌণ হচ্ছে কি আপনার শক্ত তালু দেওয়া আছে, সেটা এমসিকিউতে আসতে পারে। এখানে উষ্ঠ ব্যঞ্জন সম্পর্কে কিছু দেওয়া আছে যে উষ্ঠ ব্যঞ্জন কোনগুলো, যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেটাকে বলে উষ্ঠ বলা হয়। এগুলোকে দ্বি উষ্ঠ ধ্বনি নামেও পরিচিত। তাহলে পরীক্ষা আসতে পারে যে উষ্ঠ ধ্বনি আরেক নাম কি বা আরেক কী নামে পরিচিত, সেটা হচ্ছে দ্বি উষ্ঠ। তাহলে কোনগুলো? সেগুলো হচ্ছে আপনার প ফ ব ব ম, এগুলো বলা হয় উষ্ঠ। অর্থাৎ প সিরিয়ালে যেটা আছে প ফ ব ভ ম, এটা বলা হয় উষ্ঠ বলা হয়। একেবারে আছে দন্ত ব্যঞ্জন দেওয়া আছে, যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটি দাঁতের সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে বলা হয় দন্ত বলে। অর্থাৎ যেগুলো দাঁতে বাধাপ্রাপ্ত হয়, যে বর্ণ উচ্চারণ করার সময় দাঁতে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে বের হয় সেগুলোকে বলা হয় দন্ত বলা হয়। কোনগুলো? সেটা হচ্ছে ত থ দ ধ, এইগুলো দন্তমূলীয় দন্ত ব্যঞ্জন বলা হয় এইগুলোকে। পরীক্ষা আসতে পারে ত দিয়ে বলবে যেটা কোন ধরনের ব্যঞ্জন, আমরা বলবো দন্ত, অথবা পরীক্ষা আসতে পারে ফ দিয়ে বলবে সেটা কোন ধরনের, আমরা বলবো উষ্ঠ।
একইভাবে দন্ত মূলীয় দেয়া আছে, যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরে পাটি দাঁতের গুড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেটাকে বলা হয় আপনার দন্ত মূলীয়। আর দন্ত ছিল যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরে পাটি দাঁতের সাথে লেগে, যদি উপরের পাটির দাঁতের সাথে বাতাস লেগে বাধাপ্রাপ্ত হয় তাহলে দন্ত, আর যদি উপরের পাটির দাঁতের গুড়ার সাথে যদি লেগে যদি উচ্চারণ করা হয়, বাতাস বের হয়, সেটা বলে দন্ত মূলীয়। সেগুলো কোনগুলো? সেটা হচ্ছে দন্ত ন, অন্তস্থ র, ল, দন্তস্ব, এইগুলোকে বলা হয় দন্ত মূলীয় বলা হয়। পরীক্ষায় আসতে পারে ল দিয়ে বলবে যে এটা কোন ধরনের ব্যঞ্জন, আমরা বলবো দন্ত মূলীয়। তারপর দেওয়া আছে মূর্ধন্য ব্যঞ্জন দেওয়া আছে, দন্ত মূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে, অর্থাৎ দাঁতের গোড়া থেকে নরম তালুর মাঝখানে দেখবেন যে শক্ত একটা জায়গা আছে, আর এইভাবে মনে হবে যে ওই অংশটাকে বলা হয় মূর্ধা বলা হয়। তো যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন বলা হয়। কোনগুলো? সেটা হচ্ছে ট, ঠ, ড, ঢ, ড বিন্দু আর ঢ বিন্দু যে আছে, সেগুলোকে বলা হয় মূর্ধা, মানে মূর্ধন্য ব্যঞ্জন বলা হয়, মূর্ধা ধ্বনি বলা হয়। তারপর দেখেন তালব্য দেওয়া আছে, যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে তালব্য। অর্থাৎ শক্ত তালুর মাঝে যদি বাধাপ্রাপ্ত হয়, সেটাগুলো তালব্য ব্যঞ্জন বলা হয়। কোনগুলো? সেটা হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ এবং তালব্যস্য যেটা, সেগুলোকে বলা হয় তালব্য ব্যঞ্জন। পরীক্ষায় আসতে পারে বর্গীয় জ দিয়ে বলবে যেটা কোন ধরনের ব্যঞ্জন, আমরা বলবো সেটা হচ্ছে তালব্য ব্যঞ্জন বলবো। তারপর দেখেন কণ্ঠ ব্যঞ্জন দেওয়া আছে, যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে বলা হয় কণ্ঠ ব্যঞ্জন। তো পরীক্ষা আসতে পারে যে জিভ যখন পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বাধা সৃষ্টি করে, তাদেরকে কি ব্যঞ্জন বলা হয়, আমরা বলবো সেটা হচ্ছে কণ্ঠ। কোনগুলো? সেটা হচ্ছে ক, খ, গ, ঘ, উম, এই যে আছে, এইগুলোকে বলা হয় কণ্ঠ ব্যঞ্জন বলা হয়। পরীক্ষা আসতে পারে ক দিয়ে বলবে যে এটা কোন ধরনের ব্যঞ্জন, আমরা বলবো কণ্ঠ ব্যঞ্জন। আরেকটা হচ্ছে কণ্ঠনালীয়। কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে যায়, অর্থাৎ কণ্ঠনালী দিয়ে যদি বাতাসটা বের হয়, সেটা বলে কণ্ঠনালীয় ব্যঞ্জন। একটাই বর্ণ আছে, সেটা হচ্ছে হ, হটাকে বলা হয় কণ্ঠনালীয়। তাহলে এই যে আমরা বললাম, সেটা হচ্ছে কি উচ্চারণের স্থান অনুসারে এগুলোকে ভাগ করা হয়েছে। উচ্চারণের স্থান অনুসারে যে 7 ভাগে দেওয়া আছে, উষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য, কণ্ঠ, কণ্ঠনালীয়, সেটা দেওয়া আছে। এখন উচ্চারণের প্রকৃতি অনুসারে আবার ভাগ করা হয়েছে। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট, জিভ, জিভমূল ইত্যাদি বাক প্রত্যঙ্গ আকৃতিগত পরিবর্তন হয়। অনেক সময় আমরা যখন একটা বর্ণ যখন আমরা উচ্চারণ করি, দেখবেন ঠোঁট গোল হবে বা ঠোঁট বন্ধ থাকবে বা হালকা একটু চ্যাপ্টা হবে, জিভ উপরে যাবে, নিচে যাবে। ওই যে আমরা জিভের বা ঠোঁটের যে আকৃতি চেঞ্জ হয়, সেটা অনুসারে ভিত্তিতে বলতেছে যে আবার ভাগ করা হয়েছে। তো সেটা এখানে দেওয়া আছে। এখানে বলতেছে যে এতে বায়ুপথে সৃষ্ট বাধার ধরন আলাদা হয়ে উচ্চারণের প্রকৃতি বদলে যায়। অর্থাৎ তখন যে মুখ যদি আমরা মানে ঠোঁট যদি আমরা গোল থাকে বা চ্যাপ্টা হয়, বা যদি কিছুটা মুখ বন্ধ থাকে, অথবা যদি জিভ যদি উপরে নিচে যায়, তাহলে এই অনুসারে বায়ু বাধা সৃষ্টি হয়। তো এখানে দেওয়া আছে এই অনুসারে কয়েকটা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন, নাসিক্য, উষ্ণ ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন এবং তাড়িত ব্যঞ্জন দেওয়া আছে। স্পৃষ্ট ব্যঞ্জন কি আমরা দেখি, এটা কিন্তু আমরা এখন বলতেছি যে উচ্চারণের প্রকৃতি অনুসারে ভাগ করা হয়েছে। স্পৃষ্ট মানে কি, যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে বলে স্পৃষ্ট। অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের দুইটা বাক প্রত্যঙ্গ লাগে, মনে করেন দাঁত লাগলো আর জিভ লাগলো, অথবা ঠোঁট অথবা দাঁত, অথবা জিভ আলজিভ, এরকম দুইটা যদি অঙ্গ লাগে আমাদের মুখের ভেতরে বাধাপ্রাপ্ত হয়, মানে বাতাস যদি বাধা দেয়, তাহলে সেগুলোকে বলে স্পৃষ্ট ব্যঞ্জন। বলছি তো যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুইটি বাক প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, এগুলিকে স্পৃষ্ট বলে। স্পর্শ ব্যঞ্জন ধ্বনিও বলা হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে স্পৃষ্ট ব্যঞ্জনের আরেক নাম কি, সেটা বলে স্পর্শ। কোনগুলো সেটা এখানে দেওয়া আছে। কোনগুলো সেটা হচ্ছে উষ্ঠ স্পৃষ্ট, যেটা উষ্ঠ তো আমরা বললাম যে প প সিরিয়ালে দন্ত বলছিলাম উপরে, যে ত থ সিরিয়ালে মূর্ধা বলছিলাম, ঠ ঠ ড ঢ, তালো মানে তালব্য ব্যঞ্জন যেটা, সেটা হচ্ছে চ ছ বর্গীয় ঝ। কণ্ঠ আমরা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে ক খ গ ঘ।
এই যে এখানে দেওয়া আছে 20টা, এই 20টাকে বলে স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। এটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটাই বলছে উষ্ট, দন্ত, মূর্ধা, তালু, কণ্ঠ, এই 5 ভাগে ভাগ করছে। এই 5টাকে ভাগ করে প্রত্যেকটা 4টা করে আছে, 4 + 20টা। পরীক্ষা আসতে পারে যে স্পৃষ্ট ব্যঞ্জন কয়টা, আমরা বলবো যে 20টা। কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে ভাগ করছে। এখন দেখেন নাসিক্য ব্যঞ্জন দেওয়া আছে, যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায় এবং কিছুটা নাক ও মুখ দিয়ে বেরিয়ে যায়, সেটা বলে নাসিক্য বলে। নাসিক্য মানে হচ্ছে নাক, সোজা কথায় যে বাতাস যদি নাক দিয়ে কিছু বের হয় সেটা নাসিক্য বলা হয়। কোনগুলো? সেটা হচ্ছে ম, দন্ত ন, উম, এই যে এই 3টা বর্ণ দেওয়া আছে, এই 3টা বর্ণ বলা হয়েছে নাসিক্য ব্যঞ্জন। পরীক্ষায় আসতে পারে ম দিয়ে বলবে যে এটা কোন ধরনের ব্যঞ্জন, আমরা বলবো নাসিক্য। আরেকটা হচ্ছে উৎস ব্যঞ্জন দেওয়া আছে, যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক পতঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে বলে উৎস ব্যঞ্জন বলা হয়। অর্থাৎ যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখের কাছে এসে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে বলে উৎস ব্যঞ্জন বলা হয়। 3টা বর্ণ আছে, সেটা হচ্ছে কি আপনার এখানে আছে দন্তস্ব, তালব্যস্য, হ, এই 3টাকে বলা হয় মানে উৎস ব্যঞ্জন বলা হয়। আবার এই দন্তস্ব, তালব্যস্য, হ যদি আমরা উচ্চারণের স্থান দেখি তাহলে বলতেছে যে দন্তস্ব হচ্ছে আপনার দন্তমূলীয় উচ্চারণের স্থান অনুসারে, তালব্যস্যকে তালব্য বলা হয়, আর হকে বলা হয় আমরা জানি কণ্ঠনালীয়। একটু উপরে আমরা বলছিলাম যে কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে আপনার কণ্ঠনালীয় হচ্ছে হ, সেটা। আর তালব্য বলছিলাম যে তালব্যস্য আছে কিন্তু এখানে, তো এইটাই বলতেছে এখানে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে উৎস ব্যঞ্জন 3টা, দন্তস্ব, তালব্যস্য, হ। দন্তস্বকে আমরা আবার এর উচ্চারণ যদি বলি যে এটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়, সেটা হচ্ছে দন্তমূলীয় থেকে। তালব্যস্য তালব্য থেকে উচ্চারণ করা হয়, আর হ উচ্চারণ করা হয় কণ্ঠনালী থেকে। এদের মধ্যে আবার দন্তস্ব এবং তালব্যস্য, এই যে 2টা আছে দন্তস্ব এবং তালব্যস্য, এই 2টা কিন্তু শীষ ধ্বনি বলা হয়। কেন? এই 2টা যখন আমরা উচ্চারণ করি তখন শীষের মতো হয়, দন্তস্ব শীষ, শীষ মতো এরকম শি বলে উচ্চারণ করা হয়, তাই এটা বলা হয় শীষ ধ্বনি বলা হয়। অর্থাৎ আমরা বলি শিশু, তাহলে এই যে শিশু বলতেছি, এই শি এটা মানে একটা শীষ দিতেছি, বাতাসে যে শীষ দেওয়া হয় সেটা দেওয়া হয়, এই কারণে দন্তস্ব এবং তালব্যস্য এই 2টাকে আবার শীষ ধ্বনি বলা হয়। কিন্তু উৎসব ব্যঞ্জন যদি বলে সেটা হবে কিন্তু 3টা, দন্তস্ব, তালব্যস্য, হ। আর শীষ বললে হবে 2টা, সেটা হবে দন্তস্ব আর তালব্যস্য। কারণ দন্তস্ব এবং তালব্যস্য উচ্চারণে শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শীষের মতো আওয়াজ দেওয়া যায়। তারপর আছে পার্শ্বিক ব্যঞ্জন দেওয়া আছে। পার্শ্বিক মানে হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের 2 পাশ দিয়ে বেরিয়ে যায়, তাকে বলে পার্শ্বিক। তাহলে আমরা যদি পরীক্ষা আসে যে জিভের 2 পাশ দিয়ে বাতাস বের হয়ে যায় কোন ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। আর পার্শ্বিক ধ্বনি হচ্ছে গিয়ে মানে পার্শ্বিক ব্যঞ্জন বা পার্শ্বিক ধ্বনি হচ্ছে একটা, সেটা হচ্ছে গিয়ে আপনার ল, শুধু ল হচ্ছে পার্শ্বিক বর্ণ। তারপর আছে কম্পিত দেওয়া আছে, যে ধ্বনি উচ্চারণের সময় জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে কম্পিত। অর্থাৎ মুখের ভিতরে কাঁপতে থাকে, কম্পন সৃষ্টি করে, অর্থাৎ দন্তমূলকে দাঁতের গোড়াকে দাঁতের মাড়ির কাছে আঘাত সৃষ্টি করে এবং কাঁপতে থাকে, সেটাকে বলে কম্পিত। একমাত্র অন্তস্থ র, এটাকে বলা হয় কম্পিত ব্যঞ্জন বলা হয়। পরীক্ষা যদি দেয়া থাকে, যেমন মনে করেন দিল ভার বা কর দিল, দিয়ে বলল এখানে কোনটা কম্পিত ব্যঞ্জন, তাহলে আমরা বলবো যে এখানে অন্তস্থ রকে বলবো। অথবা 5টা শব্দ দিল, মনে করেন দিল একটা শব্দ দিল, ধরেন একটা শব্দ দিল কলম, একটা দিল বই, একটা দিল খাতা, একটা দিল কর, এরকম 4টা শব্দ দিয়ে যদি বলে যে কোনটার মধ্যে কম্পিত ব্যঞ্জন আছে, তাহলে আমরা দেখবো যেটা আমাদের অন্তস্থ র আছে সেটাকে বলবো যে এটাই হচ্ছে কম্পিত ব্যঞ্জন এখানে আছে। একেবারে তাড়িত ব্যঞ্জন দেওয়া আছে। তাড়িত ব্যঞ্জন মানে হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়া হয়, মানে মূর্ধা, অর্থাৎ যে মূর্ধা কাকে বলে সেটা আমরা বলছিলাম যে দাঁতের গোড়া থেকে নরম তালুর মাঝখানে যে অংশটা শক্ত হয়ে আছে, তালুটা অনেকগুলো আড়াআড়ি দাগ দেওয়া আছে, সেটাকে বলে মূর্ধা বলা হয়। এই মূর্ধা যদি টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায় তাকে বলে তাড়িত বলা হয়। তাড়িত ব্যঞ্জন কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ, অর্থাৎ জিভের সামনের অংশটা আমরা মূর্ধার কাছে যে আড়াআড়ি করে আছে তালুর কাছে, সেই অংশে যদি একটা টোকা দিয়ে দিই তাহলে সেটা বলে তাড়িত বলা হয়। একমাত্র 2টা আছে বর্ণ, সেটা হচ্ছে ড বিন্দু, ঢ বিন্দু।
ওইটাকে বলা হয় আপনার তাড়িত ব্যঞ্জন বলা হয়। তাহলে গেল এটা হচ্ছে আপনার উচ্চারণের প্রকৃতি গেল। প্রথম বলছিলাম যে উচ্চারণের স্থান, যেটা উচ্চারণের স্থান দিছিলাম আমরা এখানে প্রথম দিকে। আমরা যদি খেয়াল করে দেখি যে এই যে 4 ভাগে কিন্তু ভাগ করছিলাম, একটা হচ্ছে উচ্চারণের স্থান, একটা হচ্ছে গিয়ে আপনার উচ্চারণের স্থান, একটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি, তারপর আমরা ধ্বনির কম্পন মাত্রা যাব, তারপর ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা যাব। এখন আমরা 3 নাম্বার যাব। তাহলে 3 নাম্বার যদি আমরা দেখি এখানে দেয়া আছে 3 নাম্বারের ক্ষেত্রে, যে ওই 3 নাম্বার দেয়া আছে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন দেয়া আছে। বলতেছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রে ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কোন 2 ভাগে? একটা হচ্ছে ঘুষ আর একটা হচ্ছে অঘুষ। অর্থাৎ আমরা যখন একটা ধ্বনি উচ্চারণ করি তখন আমাদের যে ধ্বনিদ্বারে বায়ুর কম্পন, ষড়যন্ত্রে ধ্বনিদ্বারে বায়ুর কম্পন হয়, সেটা কম বেশি হওয়ার ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়েছে, ঘুষ এবং অঘুষ। আমরা যদি খেয়াল করে দেখি যে সব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারে কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘুষ ধ্বনি বলা হয়। ঘুষ ধ্বনি কোনগুলো? যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারে কম্পন অপেক্ষাকৃত বেশি থাকে সেটাকে বলা হয়। খেয়াল করে দেখেন, পরীক্ষা আসতে পারে যে যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারে কম্পন অপেক্ষাকৃত বেশি থাকে সেটাকে কি বলে? সেটা ঘুষ বলা হয়। আর অঘুষ কাকে বলে? যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারে কম্পন অপেক্ষাকৃত কম থাকে সেকে বলে অঘুষ বলা হয়। কম থাকলে সেটা অঘুষ বলা হয়, ধ্বনিদ্বারে কম্পন যদি কম থাকে। এখন কোন কোন বর্ণ যদি আমরা খেয়াল করে দেখি তাহলে মনে রাখবেন যে অঘুষ হচ্ছে আপনার প্রথম 2টা, যেটা আছে প্রথম 2টা, প্রত্যেকটা সিরিজের প্রথম 2টা। আর এদিকে আমরা যদি খেয়াল করি বাকি 3টা যেটা আছে সেটা ঘুষ। মানে আমরা যদি সিরিয়াল দেখি, উপরে যদি আমরা যাই, এখানে আমরা খেয়াল করে রাখি যে বলতেছে ঘুষ এবং অঘুষ। তাহলে খেয়াল করে দেখেন যে প সিরিয়াল আছে, প, ফ, ব, ভ, ম, যেটা এই সিরিয়ালের প্রথম 2টা যে আছে প আর ফ যে আছে, প এবং ফ যে আছে, এই 2টা হচ্ছে আপনার অঘুষ। আর পরে যে আছে ব, ভ, ম যে আছে, এই ব, ভ, ম পরে 3টা যে আছে, এই 3টা বলা হয় ঘুষ। ঠিক আছে? আমরা যদি একটু খেয়াল করে দেখি, একটু খেয়াল করলে আমরা সহজে বুঝতে পারবো। যে আমরা যদি একটু দেখি যে উচ্চারণের স্থানটা আমরা একটু খেয়াল করলে তাহলে সহজে বোঝা যাবে। খেয়াল করে দেখেন যে আমরা যে বলি যে ক, খ, গ, গ, উম, যে এই সিরিয়ালটা আমরা দিচ্ছি, ক, খ, গ, ঘ, উম যে দিচ্ছি, অথবা যদি আমরা বলি যে চ, ছ, বর্গীয় ঝ, তারপর হচ্ছে ঝ আর ইয় বা নিয় যেটা আমরা বলি, এই যে এই 3টা দিচ্ছে, এইগুলো আবার যদি আমরা বলি মানে ট, ঠ, এইভাবে যে সিরিয়ালগুলো আছে, ট, ঠ সিরিয়ালগুলো যেটা, অথবা ত, থ সিরিয়াল, অথবা প, প সিরিয়াল যেটা আছে, প, ফ যেটা আছে, এইগুলোর ক্ষেত্র প্রথম 2টা যেটা আছে, প্রথম 2টাকে বলা হয় আপনার অঘুষ। আর পরে যে 3টা আছে এই সিরিয়ালগুলোর পরে 3টাকে বলা হয় ঘুষ বলা হয়। প্রথম 2টাকে বলা হয় অঘুষ। প্রথম 2টা কোনগুলো? এখান থেকে আছে যে চ এবং ছ যে আছে, এই 2টাকে আমরা বলবো যে এটা হচ্ছে অঘুষ। আর পরে যে 3টা আছে বর্গীয় ঝ, ঝ, ইয় আছে, এটা বলে ঘুষ বলা হয়। তাহলে প্রত্যেকটা সিরিয়ালের 1 এবং 2 হচ্ছে আপনার অঘুষ, আর 3, 4, 5 নং যে আছে সেটাকে আমরা বলবো কি? ঘুষ বলবো। তারপর আমরা যাই 4 নাম্বারে, যে ধ্বনির সৃষ্টিতে বায়ু প্রবাহ অনুযায়ী, সেটাকে আবার 2 ভাগে ভাগ করছে। বায়ু প্রবাহ কম বেশির উপর ভিত্তি করে একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে আপনার মহাপ্রাণ বলা হয়েছে। অল্প প্রাণ এবং মহাপ্রাণ। অল্প প্রাণ কাকে বলে? যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম থাকে সেগুলোকে বলা হয় অল্প প্রাণ। অর্থাৎ আমরা যখন উচ্চারণ করার সময় যদি বায়ু প্রবাহ যদি কম থাকে সেটা বলা হয় অল্প প্রাণ। আর যদি বায়ু প্রবাহ অপেক্ষাকৃত বেশি থাকে তাহলে সেটা ফুসফুস থেকে যদি বাতাস যদি বেশি নির্গত হয়, বের হয় যদি বেশি, তাহলে মহাপ্রাণ। আর ফুসফুস থেকে বাতাস যদি কম বের হয় অল্প প্রাণ বলা হয়। এখন প্রশ্ন হলো কোনগুলো অল্প প্রাণ মহাপ্রাণ? এই যে আমরা উপরে যে আমরা বলছি এখানে যে সিরিয়াল বলছিলাম যে ক, খ, গ, ঘ, উম বা চ, ছ, বর্গীয় জ, এখানে মনে রাখতে হবে যে 1 নাম্বার যে আছে ক, সেটা হচ্ছে অল্প, খ হচ্ছে আপনার মহা, আবার গ হচ্ছে অল্প, ঘ হচ্ছে আপনার মহা, আর উম কিন্তু নাসিক্য, এটা অল্প না মহাও না। একইভাবে প্রত্যেকটা সিরিয়ালের আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা সিরিয়াল যদি আমরা খেয়াল করি, এই যে চ দেয়া আছে এই চ হচ্ছে আপনার অল্প, ছ যে দেয়া আছে এটা হচ্ছে আপনার মহা,
একইভাবে বর্গীয় জ হচ্ছে আপনার অল্প, আর ঝ যে দেওয়া আছে এটা হচ্ছে মহা, আর ইও যে দেওয়া আছে এটাকে বলা হয় কি নাসিক্য বলা হয়। একইভাবে ট হচ্ছে অল্প, ঠ হচ্ছে আপনার মহা। একইভাবে আমরা যদি খেয়াল করি যে ট ঠ ড যদি আমরা খেয়াল করি যে ড, তারপর এটা হচ্ছে অল্প, ঢ হচ্ছে কি আপনার মহা, আর মূর্ধন্য ন হবে আপনার কি সেটা হবে নাসিক্য ধ্বনি হবে। তাহলে প্রত্যেকটা সিরিয়ালে আমরা অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক খ গ গ সিরিয়ালের, বা চ ছ বর্গীয় জ সিরিয়ালে, বা ট ঠ ত ত বা প প সিরিয়াল যে আছে এই সিরিয়ালের মানে 1 নাম্বার এবং 3 নাম্বার সেটা হচ্ছে কি আপনার অল্প প্রাণ, আর 2 নাম্বার আর 4 নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার মহাপ্রাণ, আর 5 নাম্বারটা যেটা আছে যেমন ক খ গ গ উম, উম তো 5 নাম্বার, এই 5 নাম্বারটাকে বলা হয় নাসিক্য বলা হয়, অর্থাৎ নাক দিয়ে বাতাস বের হয়, তাই সেটার নাম দিয়েছে কি নাসিক্য বর্ণ বলা হয়েছে, আগে উপরে বলা হয়েছে। তাহলে এই যে সিরিয়ালগুলো আছে ক খ গ গ ম চ ছ বর্গীয় যে জন, এগুলোর মধ্যে প্রথম 1 নাম্বার এবং 3 নাম্বার হচ্ছে অল্প প্রাণ, মানে ক, এই যে দেখেন ক হচ্ছে অল্প প্রাণ, আমরা যদি খেয়াল করে দেখি এই যে দেখেন ক হচ্ছে অল্প প্রাণ এবং গ হচ্ছে গিয়ে অল্প প্রাণ 1 নাম্বার এবং 3 নাম্বার, আর খ যে দেওয়া আছে দেখেন খ হচ্ছে কি আপনার 2 নাম্বার, আর ঘ দেওয়া আছে এটা হচ্ছে 4 নাম্বার। এই সিরিয়ালে 2 এবং 4 হচ্ছে আপনার মহা দেওয়া আছে। তাহলে আমরা সহজে বলতে পারি অল্প প্রাণ হচ্ছে কি সিরিয়ালগুলোর ক খ গ গ এগুলো সিরিয়ালগুলোর 1 নাম্বার এবং 3 নাম্বার হচ্ছে অল্প, আর 2 নাম্বার 4 নাম্বার হচ্ছে কি মহা, আর 5 নাম্বারটা হচ্ছে কি আপনার নাসিক্য বলা হয়। তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব দেওয়া আছে পরিচ্ছেদ 8 দেওয়া আছে বর্ণের উচ্চারণ, সেটা নিয়ে আমরা আলোচনা করব।